দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে অভিযোগ জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সংস্থাটির চেয়ারম্যানের সাথে সাক্ষাতের পর জানিয়েছেন অতি গোপনীয় অভিযোগ জমা দিয়েছেন তারা। মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক, জানেন তো? ঢাকা ব্যাংক 1995 সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়, মির্জা আব্বাসই প্রতিষ্ঠাতা। এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক। কোনো সমস্যা হয়নি। অনেক ব্যাংকের সমস্যা হয়েছে, জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে। মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে? হয় নাই। হ্যাঁ, তো ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই? মির্জা আব্বাসের কপাল খারাপ হয়ে গেল ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে শুকরের বাচ্চা কুকুরের বাচ্চা বলতে গিয়ে। মির্জা আব্বাসের জিন্দগি বরবাদ করে ফেলেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। সার্জিদ আর হাসনাত আব্দুল্লাহকে দুদকে পাঠিয়েছেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের হদিস নেওয়ার জন্য। মির্জা আব্বাস কিভাবে ঢাকা ব্যাংকের মালিক হলেন এর তথ্য নেওয়ার জন্য দুদকে গেলেন সার্জিদ এবং হাসনাত। আসসালামু আলাইকুম। মির্জা আব্বাস অর্থাৎ বিএনপি নেতা, বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকে গিয়েছেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্টদের গালি দিয়েছেন মির্জা আব্বাস, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং জ্যাকব মিল্টনকে নাম ধরে গালি দিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। আপনারা দেখতে পেয়েছেন। আর জানা যাচ্ছে পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের যে টাকা পয়সা এবং ঢাকা ব্যাংকের মালিক, তিনি এ বিষয় নিয়ে দুদকে পাঠিয়েছেন যে তিনি এত অর্থ সম্পদের মালিক কি করে হয়েছেন। তিনি চাঁদাবাজির মাধ্যমে ব্যাংক তৈরি করেছেন, সম্পদ তৈরি করেছেন, এমনটি দাবি করেছেন এবং দুদকের কাছে এ বিষয় নিয়ে অভিযোগ করেছেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। আর এনাদেরকে পাঠিয়েছেন পিনাকি ভট্টাচার্য, এমনটাই দাবি করেছেন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আমরা একটা কথার কথা বলে থাকি যে গেছু কুস্তি গিয়ে সাপ বের হয়ে আসলো। মির্জা আব্বাসের কপাল খারাপ হয়ে গেল ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে শুকরের বাচ্চা কুকুরের বাচ্চা বলতে গিয়ে। মির্জা আব্বাসের জিন্দগি বরবাদ করে ফেলেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। সার্জিদ আর হাসনাত আব্দুল্লাহকে দুদকে পাঠিয়েছেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের হদিস নেওয়ার জন্য। মির্জা আব্বাস কিভাবে ঢাকা ব্যাংকের মালিক হলেন এর তথ্য নেওয়ার জন্য দুদকে গেলেন সার্জিদ এবং হাসনাত। দুদকে গিয়ে সেই নথি উত্থাপনের জন্য দুদক কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়ে এসেছেন। কি কাকে ধরতে গেলেন মির্জা আব্বাস? গেছু খুঁজতে গিয়েছিলেন, কিন্তু বের হয়ে গেল সাপ। গর্তে যে এই বিশাল বড় সাপ মির্জা আব্বাসের জন্য লুকিয়ে আছে, মির্জা আব্বাস কল্পনাও হয়তো বা করতে পারে না। রাজনীতির জীবনে সন্ত্রাসী করে রাজনীতি করা যায়, কিন্তু বুদ্ধিজীবী হওয়া যায় না। রাজনীতির জীবনে বিভিন্ন লাঠি সুটা দিয়ে এমপি মন্ত্রী হওয়া যায়, কিন্তু দেশপ্রেমী নাগরিক হওয়া যায় না। দেশপ্রেমী নাগরিক হতে হলে আপনার রক্তে মাংসে সেই দেশ প্রেমের রক্ত মাংস থাকতে হবে। আপনার শরীর যদি সেই বিষাক্ত জিনিস খেয়ে আপনার শরীর তৈরি করেন, অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু আপনার শরীরে কাজ হবে না। যে শরীরে বিষাক্ত জিনিস কাজ, সেই শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না। প্রিয় দর্শক, আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য কত বড় মাপের উচ্চ শিক্ষিত মেধাবী তা বুঝতে পারে নাই মির্জা আব্বাস। মির্জা আব্বাস ভেবেছে যে উনার মতো সেকেন্ড ক্লাস পাওয়া, ডিগ্রি পাস ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডাক্তার পিনাকি ভট্টাচার্যের সব জায়গায় সব কিছুতে ফার্স্ট ক্লাস পাওয়া। মেডিকেলে পড়া ছাত্ররা বাংলাদেশের হাতে গোনা কিছু কলেজ থেকে পাশ করা ছাত্ররা এই মেডিকেলে পড়ে, তাও সরকারি মেডিকেলে যারা পড়েন। প্রিয় দর্শক, সেই একজন মেধাবী ছাত্র ছিলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করেছে। মানুষ কথার কথা বলে থাকে দুইটি জায়গায় মেধাবী ছাত্র পাওয়া যায়। একটা হলো বামপন্থী ছাত্র রাজনীতি যারা করে তারা মেধাবী, আরেকটা হলো ছাত্র শিবির যারা করে তারা মেধাবী। দুইজনের ডেস্টিনেশন দুই রকম, কিন্তু মেধার দিক থেকে দুইজনের ভিতরে রয়েছে প্রতিযোগিতা। এই দুইটি সংগঠনের ভিতরে ছাত্র ইউনিয়ন অ্যান্ড ছাত্র শিবির, তাদের মধ্যে রয়েছে মেধার প্রতিযোগিতা। আগের থেকে ছাত্র ইউনিয়ন যারা করছেন তারা অনেকের বয়স হয়ে গিয়েছে। বর্তমান যারা মেধাবী ছাত্র তারা ম্যাক্সিমাম ছাত্র শিবির করেন, কারণ ছাত্র ইউনিয়নের বর্তমান সময়ে ছাত্র সংগঠন হিসাবে তারা অনেকটা দুর্বল এবং ছোট হয়ে গিয়েছে। যখন পাওয়ারফুল ছাত্র ইউনিয়ন ছিল তখন কিন্তু ডাক্তার পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান মান্নার মতো লোকেরা ছাত্র ইউনিয়ন করেছে। তাই সেই মেধা কিন্তু মানুষের চলে যায় না। মেধাটা যেরকম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায় আমেরিকায় গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য, ডক্টরেট করার জন্য।
আর সেই মেধা উনি নিয়ে এসে বাংলাদেশে সৃষ্টি করেছিলেন চট্টগ্রামের গ্রামের সাধারণ মানুষের উপরে গ্রামীণ ব্যাংক। বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম থেকে ওনার গ্রামীণ ব্যাংক শুরু হয়। প্রিয় দর্শক, মেধাটা উনি আমেরিকা থেকে নিয়ে এসেছিলেন, আর সেই মেধাটা দিয়ে আবার আমেরিকার প্রেসিডেন্ট উনি বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটা বাংলাদেশের সরকার জানাতে পারে নাই, আমেরিকার প্রেসিডেন্টকে উনি ডক্টর ইউনূস সাহেবই সর্বপ্রথম বাংলাদেশে আনে। প্রিয় দর্শক, সেই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেধা, ডক্টর পিনাকি ভট্টাচার্যের মেধা, এর সাথে যদি কোনো মেধাবী মিলাতে হয়, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে বিহাইন্ডে আরেকটা মেধা কাজ করতেছে, সেটা হলো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই দুই ডাক্তার, পিনাকি ভট্টাচার্য, ডাক্তার শফিকুর রহমান, আরেকজন হলেন অর্থনীতিতে গবেষণা করে যিনি পিএইচডি করেছেন ডক্টর ইউনূস। এই তিন ঢ একসাথে হয়ে মনে হচ্ছে যে দেশকে ওই যে গেচু কুস্তি গিয়ে সাপ বাইর করে ফেলবে। তারা গেচু কুচার কথা বলবে কিন্তু বের হয়ে আসবে সাপ। বাংলাদেশে যারা গত 53-54 বছরে দুর্নীতি করেছে, যারাই দুর্নীতি করেছে, যারাই দুর্নীতি দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করেছে, রাষ্ট্রে দুর্ভিক্ষ কায়েম করে 15 লক্ষ মানুষ হত্যা করেছে 74-এ আওয়ামী লীগের শীর্ষ নেতারা, তারা তখন বিদেশ থেকে আমদানি করা চাউলগুলা ওই যে বাংলাদেশের দুষ্কৃতিকারী ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করাতেন, আর আওয়ামী লীগের বড় বড় লিডাররা আর তখনকার রক্ষী বাহিনী তাদের থেকে কমিশন খেতেন। সেনাবাহিনীর কোনো পাওয়ার ছিল না 74-75 পর্যন্ত। 75-এর পরে গিয়ে সেনাবাহিনীর পাওয়ার ফেরত পেয়েছেন বাংলাদেশে। তাই 75-এ শেখ মুজিবের মৃত্যুর আগ পর্যন্ত রক্ষী বাহিনীর কাছে রক্ষিত ছিল বাংলাদেশের সাধারণ মানুষ। 74-75 সালে মানুষের সংখ্যা আনুমানিক 8 কোটি মানুষ ছিলেন। সেই 8 কোটি মানুষ থেকে 15 লক্ষ মানুষ মারা গিয়েছে না খেয়ে। বুকের সিনার হাড়গুলা মানুষের দেখা যেত। আমার মায়েদের একটি টাঙ্গাইলের শাড়ি বা একটা জামা দিয়ে তাদের ইজ্জতের স্থান কোন রকম লুকিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতা, চাচা, খালু, নানা যারা ছিলেন, তারা লুঙ্গি পরার পয়সা ছিল না, গামছা পরে তারা দিনাতিবাদ করতেন। বাংলাদেশের দরিদ্র মানুষ হলেও তারা কিন্তু মুসলিম ছিলেন, কিন্তু এই যে নামাজ পড়ার একটা পোশাক, সেটা আমরা যেরকম ভিন্নভাবে ব্যবহার করি, মসজিদে যাওয়ার জন্য সুন্দর একটা পাঞ্জাবি পরি, মাথায় একটা সুন্দর শুক্রবারের টুপি ব্যবহার করি, এই সামর্থ্যটা 75-এর শেখ মুজিব পর্যন্ত, 71 থেকে 75 ওই সময়টা বাংলাদেশের ওই মানুষগুলার ছিল না। তাই 75-এর পরে এসে ধীরে ধীরে আমাদের অবস্থান পরিবর্তন হয়েছে। চায়না বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে 75-এর পরে। 75-এ শেখ মুজিব থাকা অবস্থায় চায়না বাংলাদেশকে নতুন রাষ্ট্র হিসাবেই ঘোষণা দেয় নাই। তাহলে বিশ্বের বিভিন্ন দেশ শেখ মুজিবের সময়ে রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ঘোষণা দেয় নাই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে কোনো ধরনের সাহায্য আসা বা কোনো সহযোগিতা আসারও সুযোগ ছিল না, কারণ দেশ হিসাবে যদি তারা রাষ্ট্র হিসাবে ঘোষণা না দেয়, তাহলে এই দেশের সাথে ব্যবসা বাণিজ্য বা দান খয়রাতও পাঠাবে না, কারণ তারা তো এই দেশটাকে দেশই মনে করেন নাই। প্রদর্শক, সেই কারণে একদিকে আমরা ছিলাম কোনটাসা ছোট আকারের একটি দেশ, মানুষ ছিল বেশি, 8 কোটি মানুষ তখন বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন দেশে 8 লক্ষ বা 80 লক্ষ মানুষেরও বিভিন্ন দেশ তখনকার সময় ছিল। এখনো আপনারা শুনেন বিভিন্ন দেশের মানুষের সংখ্যা 1 কোটিও নাই, কিন্তু বাংলাদেশের সংখ্যা আমরা 18 কোটি জানি। নতুন ভোটার তালিকা এবং নতুন করে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার মানুষ গণনা করেন, তাহলে হয়তোবা আমরা 20 কোটিতেও পৌঁছতে পারি বলে কেউ কেউ সম্ভাবনা মনে করছেন। প্রদর্শক, তখনকার সময়ের সেই 8 কোটি মানুষ থেকে না খেয়ে মারা গিয়েছে 15 লক্ষ মানুষ। এর মধ্যে আপনার পূর্বপুরুষ কেউ না কেউ মারা গিয়েছেন। হয়তোবা আমরা ভেবেছি তখনকার সময় হয়তোবা আমাদের নানা, আমাদের দাদা, আমাদের বংশের মুরব্বীরা মারা গিয়েছে তখন না খেয়ে, কিন্তু আমরা জানি না, হয়তোবা আমরা ভেবেছি তারা এমনিতেই মারা গিয়েছে বয়স হওয়ার কারণে।
কিন্তু 15 লক্ষ মানুষ যদি 8 কোটি মানুষের মাঝে আপনি ভাগ করেন, তাহলে আপনার বংশ, আপনার পূর্বপুরুষ কিন্তু বাদ পড়বে না। আজকের যারা তরুণ সমাজ, যারা এই দেশকে 24-এ বিজয় করেছে, স্বাধীনতা এনেছে, ভারত মুক্ত করেছে, সেই তরুণদেরই পূর্বপুরুষরা কিন্তু সেই 15 লক্ষর ভিতরে রয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওপেন সেই 15 লক্ষ মানুষের কথা বলতে গিয়ে চোখে পানি রাখতে পারলেন না, কন্দন করলেন একটা বড় মাপের এই মেধাবী মানুষটা, তার কন্দনে চোখের পানি ছেড়ে দিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিনিয়োগকারী শিল্পপতিরা। অন্যান্য দেশের শিল্পপতিরা দেশের সম্পদ চুরি করে শিল্পপতি হন না, অন্যান্য দেশের শিল্পপতিরা দেশের ট্যাক্স ফাঁকি দিয়ে শিল্পপতি হন না, অন্যান্য দেশের শিল্পপতিরা শ্রমিককে ঠকিয়ে শিল্পপতি হন না, অন্যান্য দেশের শিল্পপতিরা শ্রমিককে কমিশন দেন। তাদের ফ্যাক্টরি, তাদের কলকারখানা যত বড় হয় তত শ্রমিকরা তাদের বেতনের সাথে এক্সট্রা একটি বোনাস তারা মাসে পান। তাদের পারফরমেন্স, তাদের কার্যক্রমের মাধ্যমে তাদের এই মেল ফ্যাক্টরি উন্নয়নের পিছনে একটা মালিকের সুবিধাজনক অবস্থায় শ্রমিকরাও পান। প্রিয় দর্শক, এই কথাটা এখন যদি আমি বলতে যাই তাহলে একটা দলের পক্ষে চলে যা, তারপরেও বলতে হয় বাংলাদেশ জামাত ইসলামীর পরিকল্পনা নাকি এরকম, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যা তাহলে বাংলাদেশের সকল শিল্পপতিদের, যেই শিল্প কলকারখানায় শ্রমিকরা কাজ করবে তাদেরকে বাৎসরিক একটা আয়ের অংশ দিতে হবে, মানে পার্টনার হয়ে যাবে শ্রমিকরা মালিকদের সাথে। এবং বর্তমান সময়ে জামাতের যত প্রতিষ্ঠান আছে, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, আরো বিভিন্ন তাদের যে সংস্থা আছে, এই সংস্থাগুলা নাকি এভাবেই পরিচালিত হচ্ছে। তাদের সংস্থাগুলাতে তারা এটা বাস্তবায়ন অলরেডি তাদের এই সংস্থার জন্মলগ্ন থেকেই মীর কাসেম আলী সাহেব করে রেখেছেন। এবং আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের সাহেব, যিনি ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ওনারা নাকি এই সিস্টেমই উনাদের ব্যাংক, বিমা, যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলা পরিচালনা করে থাকেন। মাঝখানে এস আলম বা অন্যান্যরা নিয়ে হয়তোবা মাঝখানে শ্রমিকদেরকে, ওয়ার্কারদেরকে, যারা ব্যাংকে চাকরি করেন বা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, সেখানে হয়তোবা এই 15 বছর বা 10 বছর বঞ্চিত রেখেছেন। কিন্তু এখন নতুন করে আবার তারা যেহেতু ক্ষমতায় গিয়েছেন, তাদের প্রতিষ্ঠানের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা নয়, তাদের প্রতিষ্ঠানগুলা তারা ফেরত নিতে পেরেছেন। তাদের প্রতিষ্ঠানে নতুন করে আমি দেখলাম ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ করলেন, এস আলমের এমডিকে বাধ্যতামূলক অবসরে দিলেন। তাই তারা নতুন করে হয়তোবা আবার তাদের শ্রমিকদের জন্য যে ফান্ডটা ছিল, মালিকরা যে লাভ অংশটা বছরের পরে নেন, কারণ ইসলামী ব্যাংকের মালিক শুধু বাংলাদেশি মালিক না, এখানে সৌদি আরবের আল রাজি কোম্পানি আছে, এখানে কুয়েতের ব্যাংকাররা আছেন, মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশের মালিকরা, ব্যাংকাররা বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লগ্ন থেকে তারাও মালিক, এবং তাদের টাকাই বেশি ছিল। আস্তে আস্তে বাংলাদেশের মালিকদের হয়তোবা বিনিয়োগ বৃদ্ধি হয়েছে। প্রিয় দর্শক, সেই জায়গা থেকে আমি বলছি যে এই চিন্তাটা, মালিক যেরকম প্রতিষ্ঠানটার মালিক, শ্রমিকরাও একটা পার্সেন্টেজ 0.01% আপনার হতে পারে, মানে হয়তোবা 99% মালিকের হলে 1% হতে পারে, নিম্নমানের শ্রমিকদের 2% হতে পারে, মাঝারি শ্রমিকদের 3% হতে পারে, সিনিয়রদের। এভাবে তারা যেইভাবে ইসলামী শরিয়া যেভাবে এলাও করে, সেভাবে ব্যবসা বাণিজ্য গুলাকে বাংলাদেশের শিল্প কল কারখানা, আপনি রেলওয়েতে চাকরি করেন, রেলওয়ে 1 বছরে কি ইনকাম করলো বা 1 মাসে কি ইনকাম করলো, সেই ইনকাম গভর্নমেন্ট যেরকম পাবে, রেলওয়েতে যারা চাকরি করেন আপনাদের স্যালারির সাথে মিলিয়ে রেলওয়ের ইনকামের একটা পার্সেন্টেজ আপনার বেতনের সাথে মাসের পরে যাবে। বিমান বাংলাদেশে আপনি চাকরি করেন, বিমান বাংলাদেশ 1 মাসে কি লাভ করেছে, সেই লাভ থেকে যারা চাকরি করেন, এমডি থেকে একেবারে যারা এয়ারপোর্টে ট্রলিটা ধাক্কা দেন, বিমান বাংলাদেশের কাজ করেন, তারাও বেতন ছাড়াও এক্সট্রা একটা লাভের অংশ পাবেন। এই কাজগুলা কিন্তু অমুসলিমরা বিদেশে করে থাকেন, কিন্তু বাংলাদেশের মুসলমানরা করেন না। বরঞ্চ তাদেরকে দুপুরের লাঞ্চের জন্য 50 টাকা 100 টাকার টিফিনও দেওয়া হয় না। কিন্তু বিদেশের শ্রমিকদের জন্য আমরা বিভিন্ন জায়গায় দেখি যে তারা ক্যাফেটেরিয়া খুলে রাখে, কফি হাউস, স্ন্যাক্স, বিভিন্ন ধরনের খাবার দাবার, স্বাস্থ্যসম্মত সব ব্যবস্থাপনা তাদের ফ্যাক্টরির ভিতরে, তাদের অফিসের ভিতরে, তাদের বিভিন্ন প্রজেক্টের ভিতরে করে রাখে।
তাই সেইগুলা ফেরত আনার জন্য পরিকল্পনা আসছে এখন জামাত নেতারা, তারা ক্ষমতায় আসলে সেটা করে জনগণকে বেশি করে ইনভলভ করা, যদি জনগণকে মালিকত্বের একটা অংশ দেওয়া হয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, জনগণ যারা কাজ করবে তারা যদি মনে করে আমিও তো মালিক, এখানে 10 টাকা আসলে তো 10 পয়সা আমিও পাবো, তখন তাদের শ্রম দেওয়ার আগ্রহটা সততার দিক থেকে, তাদের চরিত্র পরিবর্তনের দিক থেকে তারা চিন্তা করবে। পুলিশকে যদি পুলিশের কাজের জন্য পুলিশকে এরকম আপনারা উৎসাহিত করেন, সামান্য বেতনে অনেক পুলিশের সিপাহী চাকরি করতে গিয়ে, এই চাকরিটা নিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে, তার পরিবার থাকে গ্রামে, সে থাকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কিন্তু তার পরিবারের কাছে যেতে পারে না, বছরে 1 মাস ছুটি পায় না। তাদেরকে যদি পরিবার নিয়ে থাকার জন্য সরকারিভাবে একটু ব্যবস্থাপনা করে দেন, সেনাবাহিনীর যারা সিপাহী আছে তারা থাকতে পারে না পরিবার নিয়ে, তাদের পরিবার থাকে গ্রামে, বছরে পায় না 1 মাস ছুটি, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, সবার মাঝেই কিন্তু এই ধরনের একটা বৈষম্য কাজ করে। উচ্চ লেভেলের শীর্ষ যারা আছে, সিনিয়র যারা আছে, তারাই শুধু সবকিছু ভোগ করে, সাধারণরা ভোগ করতে পারে না। প্রিয় দর্শক, এই সাধারণদের মাধ্যমে সাধারণদেরকে সুযোগ করে দেওয়ার নীতিটা কিন্তু বামপন্থী এবং সমাজতন্ত্রেরও নীতি, কিন্তু ইসলামের যে নীতি সেটা কিন্তু বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল মানতে রাজি না, করতে রাজি না, কারণ তারা হলেন পুঁজিবাদী। বর্তমান রাজনৈতিক দলগুলা, বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতি যারা করেন তারা হলো পুঁজিবাদী। তারা চায় সকল কিছু তাদের পকেটে আসবে, সকল কিছু তারা নিজেরা খাবে। শ্রমিকদেরকে, সাধারণ কর্মচারীদেরকে, এই ফ্যাক্টরি বড় হওয়ার পিছনে যাদের মাথার ঘাম পায়ে পড়েছে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় না। তাই প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই আমার মনে হয় এই ইসলামী নীতি ধারাটা নিয়ে আসবে যদি সুযোগ পান, আর 2-1টি বছর হয়তোবা এগুলা আইনের মাধ্যমেই উনি ইমপ্লিমেন্ট করবে। বাংলাদেশের সরকারি বেসরকারি সব জায়গায় জনতাই দেশের মালিক, জনতাই মেল ফ্যাক্টরির মালিক, জনতাই বাংলাদেশ। সুপ্রদর্শক, আপনাদের কি মনে হয় মির্জা আব্বাসের যে সম্পদের পাহাড় তিনি গড়েছেন, ব্যাংকের মালিক হয়েছেন, এই টাকা তিনি কোথায় পেয়েছেন? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।